এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্যমতী দর্শকবৃন্দ, আজকে আবারও আমরা একটা সাহিত্যমুখর সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি। অবশ্যই প্ল্যাটফর্মটা আপনাদেরকে আর নতুন করে বলে দেওয়ার নয়, তবুও বলি, মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আমরা আছি, তার স্টুডিওতে আমরা আছি। শীত তো পড়ে গেছে, চতুর্দিকেই একটা শীতের মরশুম, মেলা, উৎসব সমস্ত শুরু হয়ে গেছে। এহেন অনুষ্ঠানে মুহূর্তে, এহেন প্রাকৃতিক সৌন্দর্যে যখন চতুর্দিক মুখরিত হয়ে আছে, কবিকুল যে তার কলম নিয়ে সরব হবেন না, তা তো হতে পারে না। আজকে আপনাদের জন্য আমরা আবারও সেই প্রয়াসে ব্রতী হয়েছি। নতুন মুখ একজন আপনাদের কাছে আমরা আজকে হাজির করব। তার আগে যেমন আমি প্রতিদিনের মতন আর কি পরিচয় পর্বটা করি, সেরকমই সারব। প্রথমে আমি সঞ্চালনের পর্বে থাকছি আপনাদের চিরঞ্জীব ঘোষ। আর আজকের সন্ধ্যায় আমাদের এই স্টুডিওকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে দেওয়ার জন্য কিছু কথা নিয়ে, কিছু কবিতা নিয়ে, কথা এবং কবিতার মোড়কে তার সাহিত্য জীবনকে আমাদের সামনে তুলে ধরার জন্য এসছেন আমাদের ভীষণ প্রিয় বর্ধমানের পরিচিত এক মুখ, আমার অগ্রজসম মাননীয় প্রবীর কোনার মহাশয়। আসুন আমরা অত্যন্ত উষ্ণতার সাথে তাকে আজকের এই অনুষ্ঠানে বরণ করে নিই। প্রবীর দা, আপনি, আপনার দর্শক আপনার সামনে, প্রথমে আপনি আপনার পরিচয় পর্ব সারুন এবং বলুন যে এখানে এসে আপনার অনুভূতি কিরকম লাগছে, তা নিয়ে দু একটি কথা। আজকে আমি এখানে এসেছি মুক্ত বাংলা যে একটা ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে, তারই একটা প্রয়াস। আমি তার একজন প্রতিনিধি হিসেবে এখানে হাজির হয়েছি। মূলত আমার এই সাহিত্য জীবন সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমেই আমাকে একটু পিছনের দিকে পিছিয়ে দিতে হবে। সেটা ছিল প্রথম যে আমার কলম যখন প্রথম নড়েছে, সেটা হচ্ছে তখন আমি ক্লাস 7-এ পড়ি। একটা স্কুল ম্যাগাজিন, আমি যে হাই স্কুলের সঙ্গে আমার মাধ্যমিক শিক্ষা জীবন সম্পন্ন করেছি, সেই স্কুল ম্যাগাজিনে একটা নিজের একটা অনুভূতিকে প্রকাশ করতে গিয়ে, তখন সেটা ঠিক কবিতা নয়, তখন কি কবিতা আমি জানিও না হয়তো, কিন্তু কিছু অনুভূতিকে জড়ো করে, কিছু ভাবনাকে জড়ো করে একটা ছড়া দাঁড়িয়েছিল। তার সেই প্রথম 4 লাইনটা আমার এখনো মনে আছে। এখন লিখতে গিয়ে সেই 4 লাইনটা হচ্ছে, আমার বাড়ি রামবাটি, পলাশুন থেকে পূর্বে হাঁটি। এই ছিল আমার প্রথম কলমের আঁচড়। সেটা দিয়েই শুরু হয়েছিল। তখন আমি ক্লাস 7-এ পড়ি। সম্ভবত সেটা ছিল 1982 সাল। সুন্দর। আমরা প্রথম অনুভূতির কথা শুনলাম, আমরা প্রথম সাহিত্য জগতে পদক্ষেপের কথা শুনলাম। দেখুন, সেটা যতই ক্ষুদ্র
কখনই আমাদের কাছে তুচ্ছ নয়, কারণ সূচনা সবসময় আমাদের জীবনে অত্যন্ত গভীর প্রভাব রাখে। এবং এহেন আমাদের আজকে যে কবি সাহিত্যের যে মানুষটিকে আমরা সঙ্গে পেয়েছি, তার ক্ষেত্রেও কিন্তু এই ব্যতিক্রম হয়নি। শুধু দর্শকবৃন্দ, আমরা তো নিশ্চয়ই তার জীবনে ঢুকবো, তার সাহিত্য জীবনে ঢুকবো, তার সাহিত্য জীবনের অলিতে গলিতে আমরা ঘুরবো। কিন্তু প্রথমে আমরা একটু অনুরোধ রাখি আমাদের কবি বন্ধুর কাছে তার একটি কবিতা শোনার জন্য। তার স্বরচিত কবিতা কবিকণ্ঠে আমরা প্রথমেই শুনতে চাই। প্রবীণ, আপনি তৈরি হয়ে যান। আর আমাদের মাননীয় কবি বন্ধু তৈরি হতে হতে যে কথাটুকু, কাজের কথাটুকু আপনাদের বলি, যে আপনারা যারা পর্দার ওই পারে আছেন, সাহিত্যের রসে স্নান করে আছেন, তারা যদি তাদের সাহিত্য সৃষ্টি আমাদের এই প্ল্যাটফর্মে এসে তুলে ধরতে চান, অবশ্যই যোগাযোগ করুন 6294345327 এই নাম্বারে। আসুন আমরা চলে আসি আমাদের প্রথম কবিতায়। এটি মূলত একটি প্রেমের কবিতা। আমার বেশিরভাগ কবিতায় কখনো প্রকৃতি, কখনো প্রেম, এই আবহ সঙ্গীত নিয়ে উচ্চারণ করার চেষ্টা করে। আমি প্রথমে একটা প্রেমের কবিতা বলছি। কবিতাটার নাম হচ্ছে খুঁজছি তোমায় তারায় তারায়। বা চেনা ছক থেকে যতটা গিয়েছি দূরে, কেউ কেউ ভাবে বৃথাই পর্যটন। উঁচু নিচু পথ মনে হলো ভবঘুরে, ঠিকানার খোঁজে উৎসব হয়েছে মন। ভেঙেছে শরীর, দৃষ্টি হয়েছে ক্ষীণ, পেটে খিদে নিয়ে বাড়ি ফেরে ভিখারিনী। জমানোর থেকে বেশি হয়ে গেছে ঋণ, চিত হয়েছে দেখানো স্রোতস্বিনী। একা একা আমি যখনই তোমাকে খুঁজি, দিন শেষে দেখি নিঃস্ব উপার্জন। গধূলির দিকে মাথা হেট করে বুঝি, যাহা মুলতুবি হোক না নবীকরণ। আকাশে আকাশে বৃষ্টি কৃপণতায় সব চোখ গিয়ে তোমার উঠোনে থামে। এ আষাঢ়ে লেখা সমস্ত কবিতায় কিছু ভালোবাসা সন্ধেবেলায় নামে। সেই বোঝে যে আগুনে গিয়েছে পুড়ে, উত্থিত যত শিরা আর উপশিরা। ক্লান্ত শরীরে সারাদিন ঘুরে ঘুরে তারায় তারায় চেয়ে গেছি হাজিরা। কি অপূর্ব! ঠিক এই মুহূর্তে আমাদের স্টুডিও ফ্লোরে একটা ভালোবাসার রেশ খেলে যাচ্ছে। সেই প্রেম, যে প্রেম সত্যি অভাব মানে না, যে প্রেম বাস্তবতা মানে না। হাজারো অভাব, হাজারো কঠিন বাস্তব, হাজারো রূঢ় বাস্তব যে প্রেমকে আজ পর্যন্ত ধ্বংস করে উঠতে পারেনি, শেষ করে দিতে পারেনি, সেই শাশ্বত প্রেমেরই একটা পরিপূর্ণ প্রতিচ্ছবি কোথাও যেন আঁকা হয়ে গেল এই ধরিত্রীর ধূলিকণা থেকে সেই আকাশের তারায় তারায়। অবশ্যই আমাদের কবি বন্ধুর তার কলমের চালনায় এবং তার সরল মনন চিন্তনের মধ্যে দিয়ে, কবিতা যাপনের মধ্যে দিয়ে এহেন কবিতার জন্য অজস্র অজস্র ধন্যবাদ। এবং নিশ্চয়ই আমাদের দর্শকগুলো এটা নিয়ে নিশ্চয়ই মানে খুবই অনুভূতিপ্রবণ এবং তারা একটা ভালো লাগার রেশের মধ্যে ভাসছে, এইটুকু আমি অবশ্য করেই বলতে পারি। শুধু দর্শকবৃন্দ, আজকের কবি বন্ধু আমাদের মধ্যে এসছেন। প্রথমে আমরা তো একটা কবিতা দিয়ে শুরু করলাম। একটা কাজ এই মুহূর্তে আমি করে নিতে চাই, আমাদের কবি পরিচিতিটুকু আমরা একটুখানি শুনে নিই আগে, কেমন? প্রবীর কোনার, জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রামবাটি গ্রামে। কবিতার মাধ্যমে কিন্তু উনি প্রথমেই এটা বলে দিয়েছেন। ০ দশক থেকেই লেখালেখি শুরু। পেশায় ইংরাজি ভাষা ও সাহিত্যের শিক্ষক। পেশাগত কারণে বর্ধমান শহরে বাস করলেও ভেতরে ভেতরে তিনি গ্রামকেই বয়ে বেড়ান। আহা, এই কাজটা কতজন পারে! জীবন যাপনে যেমন সহজ সরল, ঠিক তেমনই কবিতাতেও সহজ ও অনাড়ম্বর থাকতেই ভালোবাসেন। গ্রাম্য প্রকৃতির খুঁটিনাটি চিত্রকল্প তার কবিতায় উঠে আসে অনায়াস ও অনির্বাণ স্পন্দন নিয়ে। এছাড়াও
সাম্প্রতিক সময়কালের ঘটনা প্রবাহ ধরা দেয় তার লেখায়। কবিতা তার অবসরের শুশ্রূষা, যাপিত অনুভূতির জারিত প্রকাশ। ইহা কোনো বাধ্যবাধকতা নয়, ইহা স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক। আর তাই কবিতাই হলো তার নিকটতম উপশম। এই যাবৎ প্রায় 7খানি কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেছেন। তার কবিতার লেখনী নিয়ে আজকে এই যে সাহিত্যের অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে তার প্রায় 7টি সন্তান, এক আগুনের আমন্ত্রণে তার 6ষ্ঠ কাব্যগ্রন্থ। এহেন গুণী মানুষটিকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে আপ্লুত, আমরা আমাদের মধ্যে পেয়ে ধন্য। একটা প্রশ্ন করি, কেমন? আমরা তো জানতেই পারলাম যে পড়াশোনা এগুচ্ছে ইংরেজি সাহিত্য নিয়ে এবং শিক্ষকতা এগুচ্ছে মানে যেটা আমাদের জীবিকা, ওইগুলো ইংরেজি সাহিত্যের হাত ধরে। এই যে একটা ইংরেজি সাহিত্যেরও একটা আগ্রাসী আকর্ষণ আছে, সেটার মধ্যে থেকেও বাংলা কিভাবে এত সুন্দরভাবে আপনাকে গ্রাস করলো, এইটুকু একটু জানতে ইচ্ছে করছে। ঠিক এই মুহূর্তে শুধু আমার প্রশ্ন নয়, এটা যারা দেখছেন তাদেরও প্রশ্ন, বাংলা এবং ইংরেজি মেলবন্ধন কিভাবে সম্ভব হলো? প্রথমত তো বলতে হয় বাংলা আমার মাতৃভাষা, মাতৃভাষা, যে মাটি আমাকে বড় করেছে, যে মাটি আমাকে প্রতিপালন করেছে। এটার পাশাপাশি যদি দেখি এই বাংলার মাঝে কেউ আবার এগিয়ে আসার চেষ্টা করছে যে কোনো ক্ষেত্রেই, তাকে নিয়ে মেলবন্ধন করে কি করে চলতে হয় সেটা আমি এই সময়ে থাকতে থাকতে লেগে তার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি। শুধু তাই না, আগামী প্রজন্ম তাদের কথা ভেবেও যে এখন বিভিন্ন রকম যে পরীক্ষা হচ্ছে, সেখানে ইংরেজিটাকে বেশ করে তাদেরকেও এগোতে হবে। কাজেই মাতৃভাষা আমার বাংলা, এটা আমার অন্তর। আর ইংরাজি তাকে আমি এই সময়ের আবহের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে ঠিক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। শুধু নিজে নয়, আমার কাছে যারা আগামী প্রজন্ম তাদের কথা ভেবেও এটাকে আমি পাশাপাশি রাখার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি একটা গ্লোবাল ক্যারিয়ার বা একটা গ্লোবাল আইডেন্টিফিকেশন, এটার জন্য সত্যি ইংরেজি সাহিত্যটা ভীষণ প্রয়োজন হয়। কিন্তু তাহলে আমরা কখনোই মাতৃভাষাকে উপেক্ষা করতে পারি না, সেটা মনে হয় আপনি আপনার নিজের জীবন দিয়ে আমাদের কাছে প্রমাণ করলেন এবং প্রতিষ্ঠা করলেন। অনেক 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 ধন্যবাদ। আমরা দ্বিতীয় কবিতায় আসি। কবি বন্ধু তো আমাদেরকে বলেইছেন বিভিন্ন স্বাদের কবিতা আপনাদের কাছে উনি হাজির করবেন। আবার দেখি কি কবিতা উনি তার রত্নের ছাপি থেকে খুলে কি রত্ন আমাদের ছাপি। এটা একটা এই সমকালীন কবিতা, এই সময়কে নিয়ে লেখা। এখন আমরা ঠিক কোন আগুনের পাশ দিয়ে যাচ্ছি, কোন ছায়া আমাদেরকে পাশে রাখা, আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, সাম্প্রতিক সমাজ চিত্রের উপরে একটা সমাজ চিত্র। কবিতার নাম হচ্ছে জীবন। জানি কালই সব হয়ে যাবে স্বাভাবিক, আমরা তখনই মুছে দেব শিরোনাম। কিছু কিছু মন নেচে ওঠে সাময়িক, ভুল করে লেখে সময়ের বদনাম। আমরা আলোর অনুবাদ করি যখন, বাদ দিয়ে ফেলি অন্ধকারের স্বর। পড়ি সহদর একই একই আচরণ, ভেতরে পেতেছে ছোটোখাটো কুড়ে ঘর। স্রোতে ভেসে যায় যত কিছু কোলাহল, সব এসে ঠিক জ্যৈষ্ঠের মুখে থামে। বিষণ্ণ নদী অনাহারী সম্বল, গান গেয়ে চলে শুধু আষাঢ়ের নামে। হাত ছেড়ে যারা পাল্টে ফেলেছে দল, জিজ্ঞাসা করো কেউ ভালো নেই আর। চশমার নিচে একা চোখ ছলছল, ঘষা কাছে থামে সংসার চিৎকার। মুখে হাসি দেখে যতটা দেখায় খুশি, খোঁজ নিয়ে দেখো আসলে তা বিপরীত। সন্ধ্যার পাখি আমাদেরই মুখোমুখি, তারও গান জুড়ে ক্ষুধার্ত সঙ্গীত। কতিপয় আছে কথা বেছে বেছে খায়, বোঝাতে চাইবে সে নাকি একটু ভিন্ন। দুর্দিন এলে পাশ কেটে চলে যায়, বুঝলাম শেষে মানুষই বিয়োগ চিহ্ন। কি করবো আর, মেনে নিতে হবে সব, তুমি তো গেছই। যে কজন আছে পড়ে নোঙর শুনেছে নদীটির কলরব, যে কোনো রোদকে ছায়া গলা টিপে ধরে। যে তোমার নয় আর ফিরবে না জানি, বাতাসের মতো
কার আছে পর্যটন, একা মানুষেরা আজ বড় অভিমানী, তাকে ঠেকে যায় মেঘেদের ঘনীভবন। তবুও আমরা স্বপ্নের ফেরিওয়ালা, যদি ছায়া শেষে উঁকি দেয় আলো যান, জীবন মনে তো বহুদূর ফয়সালা, আমরা আসলে নহন্নতের প্রাণ। জীবন মানে তো বহুদূর ফয়সালা। খুব মন দিয়ে কবিতাটা প্রথম থেকে শুনছিলাম, কোথাও এসে যেন এই জায়গাটাতে ঝাঁকুনি লাগলো কবিতাটাতে। সত্যি অপূর্ব অপূর্ব। আহ, মানে এই মুহূর্তে আমি বাকরুদ্ধ যে কি বলা যায় কবিতাটাকে নিয়ে। শুধু একটা জিনিস জানতে ভীষণ ইচ্ছে করছে, যে একটা ভাবনা, একটা চিন্তা, সেটাকে অক্ষরে অক্ষরে সাজিয়ে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে তার কবিতা জন্ম। ঠিক তো? এই যে জার্নিটা, একটা ভাবনা থেকে কবিতা জন্ম, এটা কিভাবে সম্ভব হয়? মানে এর কোনো পদ্ধতি, এর কোনো অনুভূতি যেটা আমরাও চিন্তা করতে পারি এরকম রাস্তাটা কিছু কি বলা যেতে পারে? প্রথমত কবিতা, কবিতা মানে তো একটা মানে লাইফ ইজ দ্য র মেটেরিয়াল অফ পোয়েট্রি। একদম। জীবন আমাদের কাছে একটা এখানে একটা র মেটেরিয়াল। এই বিভিন্ন আমার এই সব কবিতাই জীবনমুখী, হ্যাঁ, কোনো না কোনো দিক থেকে। কোনো না কোনো দিক থেকে ঠিক, ঠিক। এবার তার একদমই সঙ্গে ঠিক। তার সঙ্গে আমি কিভাবে আমরা ভাবনাটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া যাবে। বাহ, অপূর্ব একটা কথা আমরা পেলাম। মানে ছোট্ট দুটি লাইন, কিন্তু এর অর্থ যে কি ব্যাপক এবং এর অর্থ যে কি গভীর। সত্যি যারা সাহিত্যের মানে এই রসসিক্ত সাহিত্য রসসিক্ত তারাই মনে হয় এটা অনুভব করতে পারবে, তাই না? যাই হোক, আমরা খুব সুন্দরভাবে আমাদের আজকে আলোচনা পর্বে আছি, এবং শুধু দর্শকবৃন্দ, আমি ভীষণভাবে বুঝতে পারছি আপনারাও কিন্তু এতে ভীষণভাবে নিজেদেরকে মানে গভীরভাবে এর মধ্যে ডুবে যাচ্ছেন আমাদের এই সন্ধ্যার এই আলোচনা পর্বে। এর পরবর্তী প্রশ্নে আসি, শিশু সাহিত্য নিয়ে কিছু ভাবছেন? ছোটদের ছড়া বা শিশু সাহিত্য, সত্যি কথা বলতে কি দেখুন, আমাদের এই সাহিত্য জগৎ জায়গাটা একটু অবহেলিত। হ্যাঁ একটু একটু যেন কম, তাই না? একদম ঠিক বলেছেন। হ্যাঁ, মানে তো আমরা ওই দিকটা এগুলো সত্যি, ভাবি। ওই দিকটা সত্যি হয়তো আমার কথাই সবাইকার কথা নয়, ঠিক। কিন্তু ওই দিকটা সত্যি একটু অবহেলিত। ঠিক। বিভিন্ন প্রকাশনী হুম, এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ দেখিয়েছে, হুম, কিন্তু আমরা এই জায়গাটাতে আমার নিজস্ব হাঁটাচলা অনেকটা কম, আচ্ছা। আমি এটা স্বীকার করছি। একদম। একটু আমরা চাইবো ভবিষ্যতে আপনি শিশুদের জন্য একটু ধরুন, পেন ধরুন, তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা ঠিক করুন। ঠিক, কারণ তারাই তো আমাদের আগামী দিনে, তারাই তো। ঠিক, এই শিশুরাই তো পৃথিবী গড়বে, এরাই তো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে আমাদের সভ্যতার চাকাতে। যাই হোক, আমরা আস্তে আস্তে অনেকটা আলোচনা সারলাম, অনেকটা আলোচনা করেও ফেললাম। আপনি মূলত এই যে কবিতা লিখছেন, কবিতার বাইরেও কি কোনো ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এসবের দিকেও কি আপনার কোনো সাহিত্যের আখর কেটেছেন? না মূলত কবিতা নির্ভরই আপনার? মূলত কবিতা নিয়ে আমি আচ্ছা, এখন আপাতত আপনি মূলত কবিতা নিয়েই আছেন। তবুও কবিতার বিষয়বস্তুকে যখন আপনি খুঁজতে চান, বা আপনার মনে হয় যে মানে আমি একজন খুব বিখ্যাত সাহিত্যিকের সাক্ষাৎকার আমি শুনেছিলাম, তিনি আমাকে এই কথা বলেছিলেন যে জানেন, মানে আমাকে না, মানে সেই সাক্ষাৎকারে বলেছিলেন, মানে অপরাধ দেবেন না, যে শুধুমাত্র কবিতার বিষয়বস্তু খোঁজার জন্য আমি করি কি, উদ্দেশ্যহীনভাবে বাসে চেপে বসি এবং আমি ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করি এবং চতুর্দিক দেখতে দেখতে যাই যে যদি কিছু বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়। তো এই যে বিষয়বস্তুর অন্বেষণ, এটা এটা আপনার জীবনে কিভাবে আসছে? আমি খুব মানে সত্যি কথা বলতে কি, আপনার মতো মানুষকে পেয়ে না, ওই কবে থেকে লিখছেন, কি লিখছেন, এই প্রশ্নগুলোতে থাকতে চাইছি না। আমি একটু অনুভূতিতে ডুব দিতে চাইছি আপনাকে নিয়ে। খুব ভালো বলুন, হ্যাঁ শুনি তাহলে। আমি মানে ওইভাবে বিষয়বস্তু মানে যদি মানে এক কথায় উত্তর বলি, তাহলে কিন্তু আমাকে প্রথম প্রকৃতি এবং প্রেম, এই দুটো আমাকে সব থেকে আকর্ষিত বেশি করে। নাড়ায়। আচ্ছা, 3 নম্বর কিছু, সেটা হচ্ছে সামাজিক সংকট। ঠিক। প্রকৃতি, প্রেম এবং সামাজিক সংকট, এই এই
সেটাকে নিয়ে আবর্তন করার চেষ্টা করি। তবে ওটাও ঠিক যে বাসে উঠে বিষয়বস্তু খোঁজা, এই কথাটা আমার খুব ভালো লাগে, ঠিকই বলেছেন। অত্যন্ত অত্যন্ত খুব ভালো কথা, আমার কথাটা খুব কানে লাগলো আমার কাছে। এবং দেখবেন মানে সত্যি কথা বলতে কি প্রকৃতিতে রসদ খোঁজার জন্য নট নেসেসারি যে আপনাকে বিশাল বিশাল টিকিট কেটে বাইরে যেতে হবে, সেটা কিলোমিটার ট্রাভেল করে গিয়ে সেই বরফের চূড়াতেই দাঁড়াতে হবে, তেমন না। শুধু ধান উঠছে এই সময় মাঠের আলে গিয়ে আপনি দাঁড়ান, খালি হয়ে যায়। কি অপূর্ব সে প্রকৃতি। আপনি একটা খুব ভালো কথা বললেন, বোধলেয়ার, ইংলিশ উনি বলেছেন বলে বিউটি ইমার্জেস ইভেন ফ্রম ডাস্ট অ্যান্ড ডার্ট মাড অ্যান্ড মায়ার। কত সুন্দর কথা, অর্থাৎ সৌন্দর্য আপনাকে খুঁজে নিতে হবে। ঠিক, বিউটি ইমার্জেস ইভেন ফ্রম ডাস্ট অ্যান্ড ডার্ট মাড অ্যান্ড মায়ার। ঠিকই তো তাই। আপনি যখন এই ভাবনাতেই ঢুকবেন তখনই দু হাতে দুটো ডিফারেন্ট জিনিস নিয়ে আপনার এক মুঠি মাটিকেও তখন এক মুঠি চন্দন গুঁড়ো মনে হবে। একদম সত্যি, ঠিক না? অপূর্ব কথা বললেন আপনি, এবং খুব সুন্দর কথাটা আপনি অন্তত এই মুহূর্তে সবার জন্য তুলে ধরলেন। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে আলোচনা এগুচ্ছি এবং আমাদের দাদা ভাইয়ের আলোচনা কিন্তু ভীষণ জমে উঠেছে এবং এটা কিন্তু আপনাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক না? আমরা আবার পরে কবিতায় আসি। আমাদের কবি বন্ধুর স্বরচিত কবিতা কবি কণ্ঠে পাঠের এই ৩য় নম্বর, দেখি আমাদের জন্য কি এনেছেন উনি। কবিতার নাম জ্বর। এই জ্বরটা কিন্তু এখানে মেটাফরিক্যাল ইউজ। বেশ বেশ কষ্ট করে বাঁচতে গেলেও স্রোতের হুঁশিয়ারি, নুড়ি পাথর চাইছে শুধুই স্থায়ী বসত বাড়ি, গড়িয়ে গড়িয়ে হাট বাজরায় রক্ত দাগ কত, কাটা গায়ে নুনের ছিটে সমুদ্র কুখ্যাত। ভাবছি মানুষ মিশতে গিয়ে দেখছি নতুন রূপ, দু একদিনের পরিচয়ই আস্ত কিংভূত। এখন তবে কোথায় যায়, কার হাতে দিই হাত, ভাবতে ভাবতে রক্তচাপের আগাম অভিঘাত। কত মানুষ পার করেছি কথায় কবিতায়, ভুল করে ঢেউ দেখতে গিয়ে এখনো সাঁতরায়। হয়তো কিছু ভ্রান্তি ছিল, চশমা পড়িনি, ঈশান কোণে কবিতা লিখি, ঠাকুর রাখিনি। ঠিক কতটা পুজোর পর তুষ্ট হয় মন, আমার আকুল গায়ে এখন জ্বরের সংক্রমণ। ঈশান কোণে কবিতা লিখি, ঠাকুর রাখিনি। বাপরে বাপ, মানে সত্যি এই মুহূর্তে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। আর এই জন্য জানেন, এই যে কাজটা করতে বসি না, আমি শুধু এই লোভে এখানে আসি যে এই প্রাপ্তিগুলো আমার ভীষণ ঘটে। সত্যি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে এর অনুভূতিটা কিভাবে এলো। একটা জ্বর সেটাকে মেটাফর হিসেবে ব্যবহার করে যে সত্যি তাই, সেই হাতটা কোথায় পাই, যে হাতের উপরে ভরসাযোগ্য হাতটা রাখা যায়, তাই না? সেই ঢেউ দেখবো বলেও গুনবো বলেও যাই কোথায়, সে তো আমরা গহীন পাথারে তো আমরা সাঁতারেই মরি। একদম ঠিক কথা। এই যে আক্ষেপ, এই আক্ষেপ তো অবশ্যই থেকেই যায়। ভীষণ সুন্দর কবিতা। আমরা এবার তাহলে পরবর্তী প্রশ্নে আবার আসি। আমি সেই দিনটার কথা একটুখানি শুনি, কেমন? যেদিন প্রথম আপনার কবিতা ছাপা মেশিনে পেশাই হয়ে মুদ্রিত হয়ে একটা অক্ষরের আকারে এসে আপনার হাতে পড়ল, সেই দিনের সেই যে আমাদের অনুভব, সেই দিনের অনুভব, সেটাকে কি আপনি আপনার মনের কুঠুরিতে অমৃত কলসের মতন কি আপনি সংগ্রহ করে রেখেছেন? তাহলে ছড়িয়ে দিন সেই অমৃত আমাদের জন্য কিছু। প্রথমত আমি যৌথ পরিবার থেকে মানুষ হয়েছি। যৌথ পরিবার আমার কাছে, আমার বাড়িটা 34 জন সদস্য, ওটাই আমার কাছে একটা মহাকবিতা, একটা দীর্ঘ কবিতা, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। সেইখান থেকে আমি অনেকটা অনুপ্রেরণা পাই। আর আমার যে বাড়ি, সেখানে যে স্থানীয় একটা পত্রিকা প্রকাশ পেত অরণি বলে। আচ্ছা, অরণি যদি স্কুল ম্যাগাজিন বাদ দিই, তাহলে অরণি হচ্ছে আমার প্রথম কবি জন্মের একটা সূত্রপাত। আচ্ছা, তখন তো আর সেই অর্থে কবিতা নয়, সেই অর্থে অন্তলীন, সেই অর্থে একটা কি ছোটখাটো কৈশোর ভাবনাগুলোকে একটা মুদ্রণের জায়গায় নিয়ে যাওয়া। ঠিক, সেক্ষেত্রে অরণি আমার প্রথম। বাহ।
তারপর আমি যখন কর্মসূত্রে যোগদান করি, হুম, অরণির সঙ্গে যেটা আমার সাপ্তাহিক দৈনিক যোগাযোগ ছিল, সেটা আস্তে আস্তে সপ্তাহে একদিন হতে লাগলো। তখন আমি যে স্থানে কর্মস্থলে, সেখানে একটা পত্রিকার সঙ্গে যোগাযোগ করি, তার নাম হচ্ছে চিরাগ, হ্যাঁ, কোন স্কুলে ছিলেন? পান্ডুয়ার কাছে, পান্ডুয়ার কাছে কোন জায়গা? জামগ্রাম। জামগ্রাম, আচ্ছা আচ্ছা। আমি তো অকালপুরুষে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, তারপরে এসছি এখানে। খুবই চেনা জায়গা। আমি অকালপুরুষ ওই কাছে। রাস্তাও খুব মায়াবী রাস্তা, মায়াবী ভীষণ রাস্তা। মায়াবী রাস্তা, মানে বইচির থেকে জামগ্রামের যে রাস্তা, ভীষণ মায়াবী রাস্তা। বিভিন্ন সময় প্রকৃতি বিভিন্ন রূপে সাজে। বেশ, তারপর- বৈচিত্র্য। হ্যাঁ, ওখানে চিরাগ বলে একটি পত্রিকা এখনো চলছে, আচ্ছা। চিরাগের সঙ্গে যোগাযোগ হয়। এভাবে আমার এটা এই অভ্যাসটা না বিচ্যুতি হয়নি। আচ্ছা। প্রথমে অরণি, তারপর চিরাগ, আস্তে আস্তে বর্তমানে যে পারিজাত সাহিত্য সংস্থা, এভাবে চলতে থাকে। চলতে থাকে। আচ্ছা, আচ্ছা। এবং এটা চলতে থাকবেও। এটা চলতে থাকে। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে কবিতাই তো তার জীবনের সমস্ত অংশটুকুই মানে গ্রাস করেছে। সাহিত্য এবং কবিতা একটা রাজসাপের মতন, যদি একবার ধরেছে পুরো বিষ উগলে দিয়ে তবেই কিন্তু ছাড়ে, পরিত্রাণ নেই তার থেকে, না, নিষ্ক্রমণের, তাই না? এবং এটা একটা উপশম। উপশম, এটা একটা বিষয়, এ বিষের জ্বালা নেই, এ বিষ উপশমান। কত সুন্দর সুন্দর কথা আমাদের আলোচনার মধ্যে থেকে বেরিয়ে আসছে, ভীষণ ভালো লাগলো এই কথা। তো আমরা আজকে শেষ কবিতা শুনে নেব, হ্যাঁ? যাওয়ার আগে আগে আজকে 4 নম্বর যে কবিতাটি সেটি শুনে নিয়ে আমাদের সময় প্রায় শেষের দিকে, এবারে সমাপ্তির দিকে এগোতে হবে। শুনি শেষ কবিতা। এই কবিতার নাম হচ্ছে উৎসর্গ। উৎসর্গ। এটা যেন নিজেই নিজেকে আপনি উৎসর্গ। গালমন্দ করছি, আমি নিজেই নিজেকে গালমন্দ করছি। একটা আয়না, আমার সামনে একটা আয়না দাঁড়িয়ে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সেক্ষেত্রে এই কবিতাটা ওইখানে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কতটা পেরেছি আপনারা বলবেন। একদম। উৎসর্গ। আমাকে তোমরাই যেন বদলে দিচ্ছ আজকাল খুব। এই যে ধরো সব ব্যাপারেই লাভ ক্ষতি, কোথা না গিয়ে কোথায় গেলে সুদ সহ আমানতে হবেই দ্বিগুণ। আমি যদি সাই দিই তবেই মিটিংয়ে নাকি কোরাম হবে, এটা না করলে ওটা করলে সই সাবুত কতটা সহজ। এইসব যদি কিন্তু পার হয়ে জেগে ওঠে সবুজ সৈকত, মাঝখানে নিভৃত ক্ষয়ের যুপকাষ্ঠ থেকে পাঠার দোকান মানে জোর হাতে যে লোকটা ফিরে আসতে চায় পলল মাটির দেশে। পৃথিবীর সব একমুখী রুদ্রাক্ষের মালা খুঁজে পেলে সব মানত আর ইষ্ট নাম যোগ করে করে যে লোকটা গেরুয়া উৎসর্গ রেখে, তখন তোমরা ইতিমধ্যে ফিরে গেছো গরম কফির ধোঁয়ায়, ব্যালকনি থেকে মহাজাগতিক বিস্ময়ে বোধ হয়ে আছো। মৃগেল মাছের মতো সমূহ বিরতি নিয়ে মুগ্ধাও টোপে। এখন আবার যদি কুয়াশার সংস্কার হয়, মুচকি মোহ থেকে জন্ম নেয় ফের যদি নতুন কোনো অন্তরীপ, তখনই খবর হয়। আমি কিন্তু বলে দিচ্ছি, মাকে ডাকবো, যা কিছু নালিশ আমি তাকেই জানাবো। আমাকে তোমরাই যেন বদলে নিচ্ছ নিজস্ব কাজে। জারি থাক এরকম আত্মবিশ্লেষণ, জারি থাক, অবশ্যই জারি থাক। এবং নালিশ জানাবার জায়গাটাই একমাত্র এই জায়গায়, এখানেই কিন্তু নালিশ জানানো যায়, আর যেন কোথাও কিছু জানানো যায় না। কারণ এই জায়গাটা থেকে সত্যি করে সঠিক সমাধানটা উঠে আসে, ঠিক না? কাজেই মা থাক সামনে, আর আত্মবিশ্লেষণ থাক। শুনি দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। তো প্রতিদিনের মতন যাওয়ার আগে শেষ প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকল সাহিত্য বন্ধুকে যেমন করা হয় এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আজকের মাননীয় প্রবীরবাবু আমাদের সাহিত্য বন্ধুকে এই প্রশ্নটাই আমি রাখতে চাই যাওয়ার আগে। প্রবীরদা, আপনি আমাদের সমাজের জন্য এবং যারা নতুন কলমছি, যারা প্রথম কলম ধরে আস্তে আস্তে সাহিত্য জগতে উঠে আসছে, তাদের জন্য আপনি কি বার্তা রেখে যেতে চান? প্রথমে হচ্ছে কি নিবিড় পাঠ। কবিতা না পড়লে কবিতা লেখা যায় না। এটা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমি দেখেছি। এলিয়ট, টি.এস. এলিয়টের নাম আমরা সবাই জানি। টি.এস. এলিয়ট রিড মাচ, রোট লেস। উনি বেশি পড়তেন, কম লিখতেন। তাহলে আমাদের প্রথম কি রিডিং হচ্ছে প্রথম, তারপর হচ্ছে রাইটিং।
এই বার্তাটুকুই আমি আমার যারা মানে অগ্রজ তাদেরকে আমি এই বার্তাটা দিতে চাই, যে পড়া না করলে, কবিতা বা সাহিত্য না পড়লে লেখা যায় না। ঠিক ঠিক একদম। প্রতিটি আর্ট ফর্মের এটাই হচ্ছে গিয়ে মূল সূত্র, যে মূল সূত্রটি আজকে আমাদের কবি বন্ধু এখানে তুলে ধরলেন। দেখুন, আপনি যদি ভালো গায়ক হতে চান, আপনাকে ভালো শ্রোতা হতে হবে। আপনি যখন ভালো গান শুনবেন তখনই আপনি কিন্তু ভালো গাইতে পারবেন। আপনি যদি খুব ভালো ভোজন রসিক হন তবেই কিন্তু আপনি রন্ধন পটীয়সী হবেন। এই সূত্র এখানেও ব্যতিক্রম নেই। আপনি আগে পড়ুন, আপনি আগে ভালো পাঠক হন, ভালো পাঠিকা হন, তারপরে আপনি কলমকে তুলে নিন আপনার হাতে। এই আহ্বান জানালেন আমাদের কবি বন্ধু। আজকের সাহিত্যমুখর সন্ধ্যা ভীষণ সুন্দর কাটলো। আমরা সত্যিই গর্বিত এবং আমরা ঋদ্ধ হলাম এবং আমরা সত্যি ঋণী রইলাম আমাদের এহেন এই রকম সাহিত্য বন্ধুকে আমাদের তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের আশা থাকবে যে আবার যদি ভবিষ্যতে আমরা তাকে চাই, আমরা যেন অবশ্যই পাই। শুধু দর্শকবৃন্দ, আসুন শেষ করার আগে আমাদের সাহিত্য বন্ধুর দীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা নিয়ে আমরা শেষ করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।